আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত অনুষ্ঠান এই সময়ে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ বুধবার 22শে ফেব্রুয়ারি, সময়টা বাংলাদেশের জন্য এক নতুন অগ্রযাত্রার। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ দীর্ঘ 1.5 দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক বদলের এই প্রেক্ষাপটে আমাদের অর্থনৈতিক মূল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত সেই কৃষক ভাইদের ভাগ্য কতটুকু পরিবর্তিত হবে। দেশ মেরামতের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংস্কারের মধ্যে কৃষকদের স্বার্থ কতটুকু সংরক্ষিত থাকবে, এইসব বিষয়ে জানবার জন্য আমরা আজ আমাদের স্টুডিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা জনাব মাহমুদা হাবিবকে আমন্ত্রণ জানিয়েছি। জনাব মাহমুদা হাবিব, আপনাকে স্বাগত এনটিভির স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি স্বাগত জানাচ্ছি যারা দেখছেন আমাদেরকে। মাহমুদা হাবিব, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দীর্ঘ 1.5 দশক পর আপনাদের সরকার এখন ক্ষমতায়। আমরা দেখেছি যে অন্য সরকার যারা আসেন তারা প্রথম 100 দিনের একটি প্রোগ্রাম দেন, কিন্তু আপনারা একটু ব্যতিক্রম, আপনারা 180 দিনের একটা প্রোগ্রাম দিয়েছেন। তো এই 180 দিনে আপনারা কৃষকদের ভাগ্য উন্নয়নে কি কি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রশ্নটা একটু মানে ব্যাপকভাবে নেই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে 180 দিনের পরিকল্পনায় না যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষকদের নিয়ে প্ল্যানিং মানে খুবই মানে বিশদ এবং আমি বলবো সর্বব্যাপী। দেখুন, বাংলাদেশ হচ্ছে এমন একটা বাস্তবতা, আমাদের বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এখনো পর্যন্ত অলমোস্ট 41% লোক সরাসরি এই প্রফেশনটার সাথে, এই কৃষি পেশার সাথে জড়িত প্রত্যক্ষভাবে, এবং পরোক্ষভাবে আমাদের 70%, আমার টোটাল জনগোষ্ঠীর 70% এই এক খাতের উপরে নির্ভরশীল। আর এখনো পর্যন্ত বাংলাদেশের যতগুলো কর্মসংস্থান হয় তার অলমোস্ট 45.7%, হুইচ ইজ 46% আসে এক কৃষিখাত থেকে। কৃষিখাত নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে যে কৃষিখাতটাকে ঢেলে সাজানো বলতে কৃষিখাতের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে আমরা অনেক বেশি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই। এটা একটা বাণিজ্যিক ভিত্তি দিতে চাই। এই কারণে কৃষিকে নিয়ে যেভাবে আমরা পরিকল্পনা করেছি এটা কিন্তু অত্যন্ত বিশদ। বাংলাদেশকে মানে সোজা কথায় কৃষি খাতটাকে আপনি যদি ওভারঅল বাংলাদেশের ইকোনমিকে বদলে ফেলতে চান, কৃষি তো আর আলাদা কিছু নয়। আমরা যখন $1 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে বলি যে 2032-এর মধ্যে আমরা 1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাবো, সেখানে আমাদের অন্যতম প্রধান শক্তিশালী খাত হচ্ছে কৃষি খাত। যেই খাতের আমাদের আধুনিকায়ন প্রয়োজন, যেই খাতটাকে আমাদেরকে মানে একেবারে বাণিজ্যিক রূপ দিতে হবে। এবং এটার যে পরিকল্পনা আপনি বলছেন 180 দিনে যদি আমরা চলে আসি, তাহলে যেটা আমাদের চুম্বকীয় এবার পরিকল্পনা ছিল, আমরা সব জায়গায় কথা বলেছি, দুটো চুম্বকীয় বিষয় আছে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 8টা যে প্রতিশ্রুতি, 8টা ভাগের যে প্রতিশ্রুতি, তার মধ্যে একটা চুম্বকীয় বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা সবাই জানি যেটা অলরেডি প্রসেস শুরু হয়েছে। আরেকটা হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা প্ল্যানিং এই জন্য যে সারা বাংলাদেশে আপনি জানেন যে ইনফর্মাল লেবার যেটা, এই বিষয়গুলোকে ফর্মালাইজ করে ফেলতে হবে। ইনফর্মাল লেবার আমাদের অলমোস্ট মানে ইন্টারেস্টিংলি 56% নারীও এই ইনফর্মাল লেবারে পার্ট, কিন্তু তাটা কখনো যে স্ট্রাকচারের আওতাভুক্ত নয়। ফলে জিডিপি বলুন, গ্রোথ বলুন, ইকোনমিক্যাল প্রসেস বলুন, তারা আর পার্ট হতে পারেন না। ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে একেবারে যেটা আপনি প্রথমে জানতে চাইলেন, মোটের ওপরে 3 ভাগ করি। এক হচ্ছে যে উৎপাদনশীলতা বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে যে আমাদের মানে কৃষকদের এবং এই কৃষি পেশাকে একটা সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ অবস্থায় উন্নীত করা এবং তাদেরকে এতখানি স্বাবলম্বী করে তোলা যেন মানুষ আগ্রহ বোধ করে যে আমি আমার প্রফেশন হিসেবে কৃষিটা গ্রহণ করব। আর থার্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। ডেফিনেটলি আমরা রপ্তানি নির্ভর কৃষি খাতের প্রতি জোর দিচ্ছি। যে আপনার কাছে শুনছিলাম তার পরিকল্পনায়, কিন্তু আমাদের দেশের মানুষের এই সময়ের যে সবচেয়ে বড় সমস্যা হলো একটা দ্রব্যমূল্য। জি, আমরা দেখি যে 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 কৃষক যে উৎপাদন করছে
এবং সে যে টাকা দিয়ে এটা বিক্রি করছে, যখন সেই পণ্যটাই আমাদের শহরে আসে, বাজার থেকে আমরা যখন কিনি, তখন এটা দুই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামের বিস্তর তফাৎ। ফারাক, জি। এই যে মধ্যস্থতাভোগী, জি। এই মধ্যস্থতাভোগীদেরকে নির্মূল করতে আপনার সরকার কি কি? না, এটা তো কৃষক কার্ড নিয়ে, যেটা আসলে তখন বিশদ বলার সুযোগ পাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। কৃষক কার্ডের বেস্ট পার্টটা হচ্ছে কেবল যে একটা ডাটাবেস তৈরি হচ্ছে কৃষকের, তা নয়। কৃষক কার্ড হচ্ছে আপনার সে স্মার্ট আইডেন্টিটি, যেটা প্রতিটা কৃষকের একটা ইউনিক প্রোফাইল তৈরি হবে, যেই প্রোফাইলে তার জমি কতখানি, তার আর্থিক অবস্থা কি, সে কী কী ধরনের চাষাবাদ করেন এবং তিনি কোন অঞ্চলের কৃষক, এটা নির্ধারিত থাকবে। এর বাইরে এই যে ধরুন স্মার্ট কার্ড, মানে এই যে কৃষক কার্ডটা, এইটার বেস্ট পার্টটা হচ্ছে যে এই কৃষক কার্ডটার বদৌলতে আপনি কিন্তু আমাদের এই কৃষক কার্ডের একটা বেস্ট পার্ট হচ্ছে আমরা ইউনিয়ন পিছু ডিজিটাল ক্রয় কেন্দ্র তৈরির কথা ভেবেছি, যেটা আপনি বলছেন মধ্যস্বত্বভোগী। আপনি যেই অঞ্চলে টমেটো উৎপাদন হয়, ধরুন আমি রাজশাহী নিয়ে বলছি, রাজশাহীর একটা উপজেলায় খুবই ব্যাপক টমেটো উৎপাদন হয় এবং যখন মূল ফলনের সময় এত বেশি টমেটো সব জায়গায় হয় যে বিক্রি যখন করতে যান তারা, তখন তারা বিপদে পড়ে যান। না, মানে করে না, উঠান না। কারণ উঠাবেন হচ্ছে তার চাষাবাদ খরচ হয়েছে 8 টাকা আর বাজারে দাম চলছে 4 টাকা। দেখা যায় যে কৃষক রাগে দুঃখে তার এই ফসল ধ্বংস করে দেন। এইটা কিন্তু প্রতিহত করা আমাদের একটা অন্যতম প্রধান টার্গেট। সেই কারণে এই যে কৃষক কার্ডটা আমাদের কাছে আছে, মানে আমাদের প্রোফাইল ইউনিক আছে এবং আমাদের যে ডিজিটাল ইউনিয়ন পিছু যে ডিজিটাল ক্রয় কেন্দ্র আমরা স্থাপনের পরিকল্পনা নিয়েছি, এটার বিষয় হচ্ছে যে কৃষক যেই মূল্য খরচ করে বা যে উৎপাদন খরচ তার যদি 10 টাকা হয়, সেটার সাথে আপনার 10% প্রফিট অ্যাড করে তার কাছ থেকে উৎসমূল্যে কিনে নেওয়া। এই উৎসমূল্যে কিনে নেওয়ার বেস্ট পার্টটা হচ্ছে যে এমন না যে তাকে কৃষক কার্ডে নিবন্ধিত হলেই তাকে তার সমস্ত ফসলগুলো এই ডিজিটাল ক্রয় কেন্দ্রের কাছে, সরকারের কাছে বিক্রি করতে হবে, তা কিন্তু নয়, বাধ্যবাধকতা নয়। কিন্তু যখন আপনার ফসলের দামটা একেবারেই পড়ে যায়, দালাল এবং ফড়িয়ারা মাঝখানে ঢুকে যায়, তখন আপনি অ্যাটলিস্ট মিনিমাম 10% থেকে 12% প্রফিট আপনি এটা সেল করতে পারছেন সরকারের কাছে। একই সাথে আপনার যদি বেটার চয়েস থাকে আপনি সেখানে বিক্রি করবেন। মোট কথা, কোনো ফসল উৎপাদন করে আপনাকে আর মানে ওই জায়গাটায় এই ডিসিশনে আসতে হবে না যে যিনি ফসলের দাম নাই, বাজারে কোনো মূল্য নাই, কাজে আমি এটা নষ্ট করে দিব। দেখুন, আপনাকে যখন আমি কথাগুলো বলছি, আমি কিন্তু খুব সহজে বলে গেলাম যে ইউনিয়ন পিছু আমরা ক্রয় কেন্দ্র করব ডিজিটাল। আপনি জানেন দিস আর প্রসেস। এটা প্রতিটা অঞ্চলে বাংলাদেশের সমস্ত জেলায়, বিভাগে, জেলায়, উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে টাচ করতে হলে এটা সময় লাগবে। হ্যাঁ, কিন্তু না, ব্যাপক যেহেতু পরিকল্পনা করা আছে, ঠিক কিভাবে আমরা আগাবো এটা নিয়েও আমাদের খুব সুস্পষ্ট ধারণা আছে। ফলে আমরা প্রত্যাশা করছি যে এটা আমরা আমাদের এই টেনিওরের মধ্যেই এটা সুফল দেখতে পাবে। সব একটা কোশ্চেন করতে চাই আপনাকে। আপনি বলেছেন যে আপনারা মধ্যস্থতাভোগীদের কিভাবে মানে নির্মূল করবেন, তারা আসলে থাকবেই না সিনে, এরকম একটা কিছু করবেন আপনারা। কিন্তু জিনিসটা হলো যে আমাদের উৎপাদন তো বাড়াতে হবে। উৎপাদন না বাড়লে আপনি তো মার্কেটটা কন্ট্রোল করতে পারবেন না। তো উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা যে সমস্যা থাকে, সেটার মূল হলো সার, বীজ এবং সেচের পানি এবং তাদের যে অর্থনৈতিক মূলধন, যেটা এই মূলধন জোগাড় করতে যে আমরা দেখি কৃষকরা এনজিওদের কাছে যায়, ব্যাংকের কাছে যায়, ব্যাংকের থেকে তারা ডিফল্টার হয়ে মামলা মকদ্দমা জর্জরিত হয়ে পড়ে। এইগুলোকে আপনারা কিভাবে সমাধান? দেখুন, এই যে কৃষক কার্ডটা নিয়ে আপনাকে আমি বললাম যে স্মার্ট এই অ্যাপ্রোচটা, এই কৃষক কার্ডের ধারণাটা এই কারণেই করা। কৃষক কার্ডটা সেইটাই যেটা আপনার ঘরে উন্নত বীজ, আপনার স্বল্প মূল্যের সার এবং যদি আপনার প্রয়োজন হয় তাহলে ঋণের ব্যবস্থা করে। দেখুন, আমাদের সম্মানিত চেয়ার, বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু তার একটা নির্বাচনী বক্তব্যে খুব সুস্পষ্টভাবে বলেছিলেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং ভর্তুকি বাবদ এই যে আপনার কৃষক কার্ডটা, সেটার সাথে ব্যাংকিংয়ের একটা চ্যানেল তৈরি করার আমাদের প্রচেষ্টা আছে, যেন ঋণ নিতে গেলে ব্যাংকে যেটা হয়, আপনি একটা দীর্ঘসূত্রিতা, এটাই যেন আপনাকে পড়তে না হয়। একই সাথে আপনার জমির পরিমাণ কম, আপনার আবাদ কম হয়েছে, কোনো একটা কারণে আপনার ফসল যথাযথভাবে যেটা উৎপাদন হওয়ার কথা ছিল সেটা হয়নি, এইটার জন্য কিন্তু আমাদের একটা বীমা ব্যবস্থাও আছে। এই বীমা ব্যবস্থাটা আপনার প্রতিটা ফসলের জন্য মানে অন্তত যেন আপনার যে খরচ, ওটা যেন ধ্বংস না হয়ে যায়, সেটা একটা নিশ্চয়তা দেয়। একজন সক্ষম বা একজন সচ্ছল কৃষক তিনি কিন্তু প্রিমিয়াম দেবেন এই বীমার, কিন্তু যিনি অসচ্ছল, যার জমি নাই, যিনি ভাগ্যাহত কৃষক, দরিদ্র কৃষক, তাদের সংখ্যাই তো বেশি, তাদের জন্য এটা কিন্তু ভর্তুকির ব্যবস্থা আছে। কৃষক কার্ডটা ব্যাংকিং কার্ডের সাথে কানেক্ট করার একটা প্ল্যানিং আছে এবং ইন নিয়ার ফিউচার এটার মাধ্যমে তারা তাদের এই ভর্তুকিটা পাবেন। আমরা যে প্রসেসে কথাটা বলছি, সেই প্রসেসে এই যে ম্যাপিংয়ের বিষয়, এটা এবার আপনি আসেন উৎপাদন বাড়ানোর প্রশ্ন। অবশ্যই এই যে কৃষক কার্ড, মানে আমরা যখন বলছি উন্নত বীজ, আমরা যখন বলছি সার, আমরা যখন
বলছি সেচের পানি কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাবে, সেটাই কি যথেষ্ট? না, সেটা যথেষ্ট না। আপনি যদি উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী একটা কৃষি খাত করতে চান, তাইলে আপনার সমগ্র বাংলাদেশকে ভাগ করে ফেলতে হবে। আসলে বাংলাদেশ কোন অঞ্চল কোন কোন ধরনের ফসলের জন্য প্রয়োজন এবং কোন অঞ্চলে কৃষি কাজ করতে যে ক্রাইসিসটা কি। যেমন ধরুন আপনি যদি উত্তরাঞ্চল ধরেন, বরেন্দ্র এরিয়া আমাদের জোনটা ধরেন, তাহলে সেইখানে মূল সমস্যাই হচ্ছে আপনার চাষের মানে সারফেস ওয়াটারের। ফলে আমাদের যখন খাল খনন কর্মসূচি আমরা বলি, তখন কিন্তু ইরিগেশন প্রসেসটা ইজিয়ার করে ফেলার জন্য আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে কৃষির একটা আলাদা হাব নিয়ে ভাবি, যেই জায়গাটায় যেমন ধরুন পাহাড়ি অঞ্চল, সেখানে কফি ভালো হবে, মশলা ভালো হবে, অন্যান্য ফসল ভালো হবে। আমরা কিন্তু চিন্তা করি উপকূলীয় অঞ্চল, আমাদের কিন্তু প্ল্যানিং আছে এটা 4টা জোনে ভাগ করা। আমরা উপকূলীয় অঞ্চল নিয়ে ভাবছি। আমরা যখন উপকূলীয় অঞ্চলে প্ল্যানিং আছে, সেইখানে হচ্ছে আপনার কিছু কিছু ফসল আছে যেটা লবণাক্ত পরিবেশেও ভালো জন্মায়। সেই ফসল এবং কুচা, ওখানে যেমন ধরেন আপনি ফিশারিজ বাড়িয়ে দেন, আপনার কুচা চিংড়ি বলুন, কুচ্চা বলুন, সামুদ্রিক মাছ বলুন, সেগুলো কিন্তু আপনার উপকূলীয় অঞ্চলের বিষয়। আর হাওড় বাওড় যে অঞ্চলটা আছে আমাদের, যে সিলেট এই অঞ্চলটা, এখানকার জন্য বিশেষ প্ল্যানিং হচ্ছে আপনার ওই যে আপনার খাঁচায় যে মৎস্য প্রতিপালন, সেই মানে মাছের চাষ, একই সাথে কিছু ভাসমান মানে আছে আপনার ফসল আছে। আপনি যদি আপনার এই হাওড় বাওড় অঞ্চলটাকে কমপক্ষে 2টো ফসলের আওতায় আনতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যেটা গোল, যে আপনার যেটা নিড সেটা ফুলফিল করে সেটাকে এক্সপোর্ট করা, সেটা সম্ভব হবে না। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এই ম্যাপিংটা করা আছে যে আমাদের দেশে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের মাহমুদা হাবিবার কথা। উনি তাদের দলের এবং সরকারের যে পরিকল্পনা কৃষির ব্যাপারে বলছেন। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আমাদের দেশে আপনি জানেন যে প্রায় 5 কোটি তরুণ এবং যুবক, এবং এই 5 কোটি তরুণ এবং যুবক এখন কর্মক্ষেত্রে যেতে চায়, কিন্তু তারা এই আপনার আমাদের যে কৃষি ব্যবস্থা, আমরা সেই সনাতন মানে নাঙ্গল গরু দিয়ে করছি, তা ওরা এই চাষাভুষা হতে চায় না। তো এদের জন্য কোনো স্মার্ট ফার্মিং কিংবা যন্ত্রায়নের এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? জি, অবশ্যই আছে। দেখুন, আপনি ওভারঅল যখন একটা খাতকে তার মানে সামাজিক মর্যাদাটা বৃদ্ধি করবেন, কৃষি খাতের ক্ষেত্রে এটা আমাদের অন্যতম প্রধান টার্গেট, যে আমাদের তরুণেরা যেন তাদের যখন পড়াশোনা করে, তারা যেন লেখে যে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে তারা যেন বলতে পারে যে আমরা কৃষি বিষয়ে আমার ভবিষ্যৎটা চাই, বা আমি কৃষক হতে চাই, কিংবা আমি কৃষি ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করতে চাই। দেখুন, একটা কৃষিকে আমাদের এখানে একটা ইন্টারেস্টিং কথা আপনার সাথে আমি অ্যাড করি, পরিসংখ্যান। সেটা হচ্ছে আমাদের জিডিপির এখন অলমোস্ট 12% গ্রোথ আসে কৃষি থেকে, কিন্তু যখনই আপনি এটাকে এটার সাথে আপনি প্রসেসিং সিস্টেম এবং বিপণন মানে মার্কেটিংটা অ্যাড করবেন, তখন কিন্তু 32% জিডিপির এটা কানেক্ট করে। তার মানে এটা কিন্তু একটা হিউজ বিষয়। আপনি যখন আপনার এই যে প্রসেসিং ইউনিটটাকে স্ট্রঙ্গার করবেন, প্রসেসিং ইউনিট বলতে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফসল বা ফলমূল বা আপনার সবজি, এগুলো কিন্তু পচনশীল। ফলে আপনি যখন আমরা যখন ভবিষ্যৎ মানে রপ্তানিমুখী একটা বাণিজ্যকরণ করতে চাইছে কৃষিখাতকে, তখন কিন্তু আমাদের বেশ কিছু বিষয় খেয়াল করা দরকার। যেমন ইপিজেটের মতো আমাদের এগ্রিকালচারাল বেসড কিছু হাব আমরা তৈরি করব, আমাদের নরসিংদী, আমাদের যশোর, আমাদের অন্যান্য আরও 3-4টা জায়গা, এটাকে বেস করে এই প্রসেসিং হাবগুলো তৈরি হবে। এবং কৃষি পণ্য উৎপাদন থেকে নিয়ে এই প্রসেসিং হাব পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার এই গোটা যে চ্যানেলটা বা যে রোডটা বা যেই রাস্তাটুকু আপনার পার হতে হবে, সেখানে আপনার কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি। আদারওয়াইজ আপনি যদি এখানে যদি এই সুবিধাটা না দিতে পারেন, আপনি গুণমান অক্ষুণ্ণ রেখে ওই পণ্য পৌঁছাতে পারবেন না প্রসেসিং জোনে। এরপরে আসুন প্রসেসিং জোনে। শুধু কি আপনি গুণমান অক্ষুণ্ণ রেখে প্রসেসিং করলেন, প্যাকেজিং করলেন, আপনি এক্সপোর্ট করতে পারবেন না। আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশের জন্য কিছু প্যারামিটার বেস মানে আছে। সেই প্যারামিটারের জন্য আপনার যে কৃষি পণ্যটা ওটা যথাযথ মানের আপনি উৎপাদন করছেন কিনা, সেইটা কিন্তু আমরা অঞ্চল ভিত্তিক কিন্তু এটার কোয়ালিটি কন্ট্রোলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যে কাজগুলো আমি আপনাকে বলছি, প্রসেসিং জোন, কোয়ালিটি কন্ট্রোল, এই যে পরিবহন এবং পরিবহনকালীন আপনার কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি, এই টোটালটাই কিন্তু একটা বৃহৎ কর্মযজ্ঞ। এই কাজগুলো চালানোর জন্য অসংখ্য কর্ম তৈরি হবে। একেবারে খুব কনজারভেটিভভাবে বললেও বলা যায় যে আমরা আমাদের যে কৃষি নিয়ে প্ল্যানিং, তার 30% যদি
আমরা ফুলফিল করতে পারি মিনিমাম 10 লক্ষ কর্মসংস্থান এখানেই তৈরি হবে। এর বাইরে যখন সামাজিক সুরক্ষা, যেটা আপনি বললেন যে তরুণরা কেন ভাববে, দেখুন আপনি আমি কৃষি বিমা নিয়ে আপনাকে বললাম, আমি আপনাকে ওই মানে কৃষি ঋণ এবং বিশেষ ক্ষেত্রে ওটা আসলে বিশেষ ক্রেডিট কার্ড, যেটা আপনার কৃষক কার্ডটার সাথে কানেক্ট হবে যখন ভর্তুকি যাবে আপনার কাছে, এটা প্ল্যানিংয়ে আছে। তৃতীয় হচ্ছে যে একটা পেনশন স্কিমের পরিকল্পনা আছে। আপনার একটা সার্টেন এজের পরে কৃষি কিন্তু, যারা কৃষক প্রান্তিক পর্যায়ে, তার কিন্তু ব্যাপক শারীরিক শ্রম এখানে দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি যত বেশি অটোমেটেড মেশিনারিজ মানে এটাতে এনগেজ করবেন, তত বেশি শারীরিক শ্রমটা কমে আসবে। কিন্তু এজ বলে তো একটা কথা আছে। ফলে এই যে পেনশন ফ্যাসিলিটিটা, কিংবা আপনি কৃষিকাজ চলাকালীন বা কৃষিকাজ করাকালীন যদি পঙ্গু হয়ে যান, তাহলে রাষ্ট্র আপনার দায়িত্ব যদি নিতে সক্ষম হয়, তাহলে এটা এমন একটা সেক্টরে পরিণত হবে যে সেক্টরটাতে প্রত্যেকে কি দেখবে, সে দেখবে এখানে পেনশন আছে, সে দেখবে এখানে অ্যাক্সিডেন্ট হলে আমার রাষ্ট্র আমাকে সহায়তা দিচ্ছে, কিংবা আমি যে রাষ্ট্রের যে আমার মানে সাপোর্ট সেটা আমি পাচ্ছি। সে দেখছে যে এইটা এমন একটা খাত, যে খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে। তাহলে তরুণেরা পিছিয়ে থাকার তো আমি কোনো কারণ দেখি না। এই যে আপনি ট্রেনিংগুলো আধুনিক মানে কৃষিজাত যে মানে কৃষি কাজ পরিচালনার জন্য যে নলেজ, সেইটার যে ট্রেনিং, এটা আমরা মানে ইউনিয়ন পর্যায়ে সহজলভ্য করতে চাই তরুণদের জন্য। এর বাইরে দেখুন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কৃষি উদ্যোক্তাদের, যারা কৃষিকে তাদের প্রফেশন হিসেবে বেছে নেবেন, তাদের জন্য ক্ষেত্র বিশেষে মানে বিশেষ করে নারী হলে তো কথাই নাই, 2% শুধু আমরা এটা প্ল্যানিংটা রেখেছি। আর ইভেন পুরুষ উদ্যোক্তা হলেও তারা বিশেষ সুবিধা পাবেন। এখানে কোলাটারাল এবং আরও অনেক মানে শুধুমাত্র টেকনিক্যাল নো হাউ না, কেবলমাত্র যান্ত্রিক সহযোগ মানে যান্ত্রিক যে মানে কি বলে এটাকে অপারেশনাল পার্টটাকে যে টেকনিক্যাল করে তোলা বা যান্ত্রিক করে তোলা, মেকানিক্যাল করে তোলা, সেটা ছাড়াও অত্যন্ত অল্প আয়াসে এবং অল্প সুদে সেই ঋণটা। এখন যে জিনিসটা আমরা দেখছি, আপনার পরিকল্পনা আমরা শুনছি এবং শুনতে খুবই ভালো লাগছে, এবং এই পরিকল্পনা বাস্তবায়ন কবে হবে এটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার যেটা, সেটা হলো যে দেখেন আমাদের যে বর্তমান বাস্তবতায় আমাদের যে কৃষি অর্থনীতিতে মেয়েরা, আপনি নারী নেত্রী, মেয়েরা একটা বিশাল অবদান রাখছে। কিন্তু আপনি যদি দেখেন যে মেয়েরা এবং পুরুষ শ্রমিকরা একই হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু মজুরি পাওয়ার সময় মেয়েরা কম পায়, এবং তাদের প্রাতিষ্ঠানিক মেয়েরা যে একজন প্রাতিষ্ঠানিক শ্রম হিসেবে এটা বিবেচিত হচ্ছে না। এই বিষয়গুলো আপনারা কি কি পদক্ষেপ না, দেখুন প্রথমেই তো আপনাকে আমি বলেছি, এই যে কৃষি খাতে যে শ্রম দেওয়া হয় তার একটা খুব বড় অংশ, মানে একটা ভেরি মেজর পার্ট হচ্ছে ইনফর্মাল শ্রম। ইনফর্মাল শ্রমের সমস্যা হচ্ছে এই শ্রমের ভ্যালুয়েশন হয় না, এই শ্রমের মানে মূল্যমানটা জিডিপিতে যুক্ত হয় না, এবং ইকোনমিক্যাল ইয়েতে আপনার এটা সেভাবে ভূমিকা রাখতে পারে না। ফলে আমাদের কিন্তু নারীদের ক্ষেত্রে এটা বিশেষ একটা প্রধান মানে উদ্যোগ, এবং মানে আমাদের এটা একদম সরাসরি পরিকল্পনা আছে, এটা ইমিডিয়েটলি এই কাজটাও শুরু হওয়ার কথা। দেখুন নারী বলুন আর পুরুষ বলুন, কৃষি কাজে নিযুক্ত সকল শ্রমিকের নিবন্ধন এবং তাদেরকে ইনস্টিটিউশনালাইজ করাটা হচ্ছে প্রধান টার্গেট। এটা হচ্ছে চ্যালেঞ্জও, একই সাথে চ্যালেঞ্জও। আর নারী শ্রমিকের ক্ষেত্রে নারীদের এই যে কৃষি খাতে তারা যদি প্রশিক্ষণ চান, তারা মানে কোলাটারাল মুক্ত ঋণ মানে এবং অত্যন্ত স্বল্প সুদে কিংবা সুদমুক্ত ঋণ তারা এই কৃষি খাতে পাবেন। নারীদের ক্ষেত্রে এখনই অলরেডি বাংলাদেশে যে এক্সিস্টিং ইনফর্মাল শ্রম আছে তার 56% আসে নারীদের। একটা উর্বর দেশে বসবাস করি, আপনি বাসার পেছনে আপনার একটু খালি জায়গা থাকলে কিছু একটা চাষ করলেই দেখা যায় যে সেখান থেকে আপনি ফসলটা পাচ্ছেন। কিন্তু এইটাকেই আপনি যদি একটা মানে ইনস্টিটিউশনালাইজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে যিনি ওই ফসলটুকু উৎপাদন করছেন তিনি যেমন উপকৃত হন, বাংলাদেশের ইকোনমিটা আসলে উপকৃত হয়। নারী একটা অত্যন্ত প্রধান বিষয় আমাদের, এবং আমরা প্রত্যাশা এবং কৃষিখাতের একটা প্রধান ব্যাকবোন। জি জি আপা, আমরা আচ্ছা এবার আপনি জানতে চাইলেন অনুষ্ঠানের একদম শেষে, সেজন্য আপনাকে আমি 2 মিনিট সময় দিব, যে আপনার এই অনুষ্ঠানটা সমস্ত দেশের মানুষ, কৃষকরা দেখছে, তাদের জন্য আপনারা নতুন সরকার গঠন করেছেন, তাদের জন্য আপনারা কি বাণী দিবেন, কি আশার বাণী শোনাবেন? আমি যারা শুনছেন তাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের মানে শপথ গ্রহণের আজকে হচ্ছে 17 তারিখে শপথ গ্রহণ হয়েছে, আজকে 8ম দিন, এবং 21শে ফেব্রুয়ারি এবং শুক্রবার একটা গেছে, 2টো ওয়ার্কিং ডে বাদ দিলে এটা 5 দিন। ইতিমধ্যেই মানে আমি খুব প্রাউডলি আপনাদেরকে জানাই যে আমরা কিন্তু কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমাদের কৃষক কার্ডের যে
বেসিক ওয়ার্ক এবং কৃষক কার্ড যেন আমরা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দেয়া শুরু করতে পারি, আমরা সেই কাজ শুরু করেছি। আমরা একই সাথে খাল খনন শুরু করেছি, 20,000 কিলোমিটার আমাদের কমিটমেন্ট। সেখানে ইতিমধ্যেই আপনার বরিশাল, সিলেট বিভিন্ন জায়গায় খাল খননটা শুরু হয়ে গেছে এই পঞ্চম দিনেই। এবং আপনাকে আমি একটা কথা, কৃষি আমাদের মন্ত্রীর যিনি মানে আমিনুর রশিদ, তিনি একটা জিনিস ঘোষণা করেছেন যে এই বছরের মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা কৃষি পণ্য রপ্তানি শুরু করব, এবং সেইটার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, এটার সরকারিভাবে আপনি তো জানেন একটা কাজ শুরু করতে গেলে কিছু কাজ থাকে আপনার মানে কি বলে এটাকে বলে মানে কিছু কাজ থাকে মন্ত্রণালয়ের, এগুলো শেষ করে আপনি মাঠে যান। এই কাজগুলো কিন্তু এবং এই কাজগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আরেকটা কথা, আমাদের একটা খুব বড় অংশ চরাঞ্চলে অর্গানিক ফসল উৎপাদনের জন্য এবং আলাদাভাবে এই বিশেষভাবে এটাকে বলা হয় যে বিশেষ মানে ক্রপ করে ওই এরিয়াটাকে আলাদাভাবে পরিকল্পনা করা হচ্ছে যেন চরাঞ্চল আমাদেরকে কমপক্ষে মানে ওটা তো চরাঞ্চল তো পানির নিচে থাকে, এটা বড় ধরনের ফুড সাপোর্ট দিতে পারে কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে। ফলে এই 5 দিনে তারা পরিকল্পনা এবং এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো নেওয়ার কাজ ইতিমধ্যে আমাদের সরকার শুরু করেছেন। আমি প্রত্যাশা করছি স্বল্পতম সময়ের মধ্যেই আমরা এটা বাস্তবায়নে সক্ষম হব। দেখুন, আমি যতগুলো কথা বললাম 100% হয়তো বা সম্ভব হবে না, কিন্তু এই রাস্তায় যদি আমরা 50%ও যেতে পারি, আমি আপনাকে নিশ্চিত করতে পারি কৃষকের জীবনমান এখন যেটা আছে তার চেয়ে অন্তত 50% ইমপ্রুভ করবে, আমাদের একটা বড় কর্মসংস্থান তৈরি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওভারঅল ইকোনমিতে আমাদের আসলে শেষ করতে হবে। তো আপনি বলেছেন খাল কাটার 20,000 কিলোমিটার খাল কাটার একটা পরিকল্পনা আপনারা নিয়েছেন। তো এই প্রসঙ্গে আমি উপস্থাপক হলো আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনার বলি। তখন আমরা ছাত্র ছিলাম 76-77 সাল যশোরে, তখন উলসি যদুনাথপুর প্রকল্প এটা জেনারেল জিয়া নিয়েছিলেন। সেখানে আমরা বাসের ছাদে উঠে যে ওখানে গিয়েছিলাম, জেনারেল জিয়া এসেছিলেন হ্যাট পরে, টি শার্ট পরে, এবং খাল কাটা তিনি করেছিলেন। স্বাধীনতার পরে আমাদের দেশে সার ছিল না, বীজ ছিল না এবং সেচের সুবিধা ছিল না। ফলে আমাদের কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল এবং 74 সালে আমাদের দুর্ভিক্ষ হলো এবং 15 লক্ষ মানুষ এই দুর্ভিক্ষতে মারা যায়। এবং তারপরে আমরা দেখলাম সৈনিক ছাত্র জনগণকে তারা একটি অভ্যুত্থান ঘটিয়ে জেনারেল জিয়াকে ক্ষমতায় আনলেন এবং জেনারেল জিয়াই প্রথম এই কৃষি বিপ্লব সংগঠিত করেছেন। এবং তিনি যেটা করেছিলেন, আমার দেখা নতুন প্রজন্ম এই জিনিসগুলো দেখে নাই, কিন্তু আমরা দেখেছি যে তিনি মাঠে নেমে গিয়েছিলেন এবং সমস্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন দেশব্যাপী। উনি 76 সাল থেকে 81 সাল পর্যন্ত 26,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করেছিলেন এবং পুকুর পাকান পুকুরগুলো সব উনি পরিষ্কার করেছেন, যেখানে পতিত জায়গায় ফসল উৎপাদন করেছিলেন। রাস্তার পাশেও কিন্তু উনি যে জায়গাগুলো ছিল সেখানে গাছ লাগিয়েছিলেন। আপনারা সেই কর্মসূচি দিচ্ছেন 50 বছর পর এসে। একটা অ্যাড করি জাস্ট আপনার ইনফরমেশনের সাথে, উনি যখন ক্ষমতা নেন তখন বাংলাদেশে মঙ্গা হতো, আর 1 বছরের মাথায় কিন্তু ফুড এক্সপোর্ট করেছিলেন তিনি, খাদ্যশস্য। 50 বছর পর সেই জিনিসগুলো আসছে এবং জেনারেল জিয়া ছিলেন আপাতমস্তক একজন সৎ মানুষ এবং জনাব তারেক রহমান 50 বছর পরে তার সন্তান যদি সেই আপাতমস্তক সৎ হয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমরা সফল হব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের নেত্রীর কথা এবং আমরা আশা করি যে অল্প স্বল্প দিনে তারা যেভাবে কাজ করেছেন এইভাবে আরও এগিয়ে যাবেন এবং দেশটাকে একটা ভালো সুন্দর দেশে পরিণত করবেন, সে আশা রেখে আমরা এখানে শেষ করছি। আগামীতে নতুন করে দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।